এবং এই হীরক রানীর দেশে যথারীতি আবার আরেকটা দুর্নীতি, একটি অস্বচ্ছতা। প্রায় 10 কোটি টাকা বরাদ দেওয়া হচ্ছে শুধু আলো মালায় সাজাতে এবং কোনো রকম অনলাইন টেন্ডার ছাড়া। 23 লক্ষ শিক্ষিত যে বেকার যুবক যুবতী, তাদের প্রত্যাশা আপনি চূর্ণ করেছেন। যে রাজ্য শিল্প সংস্থার জন্য জমি নেয় না, সে রাজ্যে শিল্প আসবে না। আমার নয়ন সম্মুখে আলোর পথ হয়ে তুমি এসো, আলোর পথে আমাকে নিয়ে যাও। এই বাঙালি যে এই জগন্নাথ দেবকে স্মরণ করে আলোর পথে যাওয়ার, ভক্তি পথে যাওয়ার চিন্তা রাখে, এবার সেই আলোর পথ তৈরি হচ্ছে কোলাঘাট থেকে দীঘা। এবং এই হীরক রানীর দেশে যথারীতি আবার আরেকটা দুর্নীতি, একটি অস্বচ্ছতা, জগন্নাথ ধাম। এবং সেই জগন্নাথ ধামকে তার ব্র্যান্ডিং করা নিয়ে প্রায় 10 কোটি টাকা বরাদ দেওয়া হচ্ছে শুধু আলো মালায় সাজাতে এবং কোনো রকম অনলাইন টেন্ডার ছাড়া, চরম অস্বচ্ছতার সঙ্গে। ঠিক অরবিন্দ কেজরিওয়ালও তার শীষমহল তৈরি করার জন্য, খরচ লুকাবার জন্য এইভাবেই ছোট 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 খণ্ডে টেন্ডার করে বরাদ দিয়ে তারা এই শীষমহল বানিয়েছিল। সেই শীষমহলের কারণেই কেজরিওয়ালকে অতীত হতে হয়েছে। হীরক রানী জগন্নাথ ধাম তৈরি করছেন, 1000 বছর তিনি মন্দির রেখে যেতে চান, কিন্তু জগন্নাথ দেবের প্রতিষ্ঠার লগ্নে তাকে সেই অস্বচ্ছতা এবং দুর্নীতিকেই সঙ্গী রেখে করতে হচ্ছে। আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে দেব প্রতিটি খণ্ডে, কোথাও দীঘা গেট থেকে জগন্নাথ ধাম টেম্পল, কোথাও হসপিটাল রোড, কোথাও পুলিশ গেট, কোথাও সি বিচ এরিয়া, দীঘা গেট থেকে নিউ দীঘা, দর্শনার্থীরা যেখানে থাকবে, এবং কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত বিভিন্ন স্তরে ছোট 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 করে কাজকে ভাগ করে শুধু তার হীরক রানীর ব্যানার, পোস্টার আর আলো দিয়ে সাজানোর জন্য 10 কোটি টাকার উপর রাজস্ব ব্যয়। কি প্রয়োজন ছিল? যখন এই এসএসসির পরীক্ষার্থীরা, যোগ্যরা দিন নেই রাত নেই ভুলে 23 লক্ষ পরীক্ষার্থীর প্রত্যাশাকে চূর্ণ করে তারা যখন শিক্ষকেরা রাস্তায় দিন কাটাচ্ছেন, উনি তখন মগ্ন আলোকমালায় নিজেকে সাজাতে। এবং এ নিয়ে পূর্ত দপ্তরেরই নির্দিষ্ট নিয়ম রয়েছে যে কি হলে সরকার স্পট টেন্ডার, টেবিল টেন্ডার করে এই ধরনের কাজ দিতে পারে। আমরা যা দেখছি সরকারি অর্ডার, সেই অর্ডারের কপিও দরকার হলে আপনাদের আমরা দিয়ে দেব। যে সাধারণত 1 লাখের উপর কোনো টেন্ডার হলেই তাকে টেন্ডার করতে হয়, এটাই আর্থিক নিয়ম। এখানে 11টি খণ্ডে আলোকমালায় হীরক রানীকে সাজানোর পরিকল্পনা করেছে পূর্ত দপ্তর। এবং যদি প্রয়োজন হয় তাহলে সরকার এই টেবিল টেন্ডার বা স্পট টেন্ডার করে কাজের বরাত দিতে পারে। যে ইমিডিয়েট কোনো কাজ করার প্রয়োজন পড়েছে, সরকারের হাতে সময় নেই, কিন্তু এই জগন্নাথ ধাম উদ্বোধনের কথা কবে থেকে তিনি ঘোষণা করেছেন? বহু আগে থেকে তিনি ঘোষণা করেছেন। তার ফলে সরকারের মানসিকতায় স্বচ্ছতা যে নেই তা প্রমাণ। যে বহু আগে থেকে জানার পরেও সরকার তার প্রস্তুতি, আলোকমালায় হীরক রানীকে সাজানোর প্রস্তুতি নেয়নি। এছাড়াও কাজ ভাগ করার জন্য সরকারের নিয়মে আছে যে যদি কোনো কাজ একটি মাত্র ভেন্ডার বরাত না পায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ ভাগ করে দেওয়া যায়, ব্যতিক্রমী ভাবেও যায়। কখন যায়? ঝড় ঝঞ্ঝা, ন্যাচারাল ক্যালামিটি, হঠাৎ কোনো বড় ডিগনিটারিজ চলে এসছে, রাজ্যের রাষ্ট্রপতি সফর হয়ে গেছে, প্রধানমন্ত্রী সফর হয়ে গেছে, আমেরিকার রাষ্ট্রদূত, মানে বড় ডিগনিটারিজ কেউ আসছে, অ্যাডভান্স কোনো খবর ছিল না, হঠাৎ আসতে হচ্ছে, সেক্ষেত্রে করা যায়। এবং সেক্ষেত্রে ভেন্ডার যাতে এক না হয়। আমাদের কাছে যা খবর, আপনারাও সবাই জানেন কোন 2 ভেন্ডার এই সমস্ত কাজ পেতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এর আগে 6-এ যেমন হয়েছে, 10-এ যেমন হয়েছে, 14-তে যেমন হয়েছে, 15-তে যেমন হয়েছে, ঠিক তেমনি 26-এর নির্বাচনের আগেও
23-এ যেমন হয়েছে সিমেন্ট কারখানার উদ্বোধন, এখন উনি বলে এলেন যে আমি থার্মাল পাওয়ার অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র করা হবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পচিত্র। এবং গত 15 বছরে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কোনো কারখানার চিমনির ধোঁয়া উঠেছে তা আপনারা তো দেখাতে পারবেনই না, মুখ্যমন্ত্রী স্বয়ংও তা দেখাতে পারবে না। তার ফলে কি হয়েছে? তার ফলে আমরা যা দেখছি 2019 থেকে 2024-এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2227টি কোম্পানি তারা পশ্চিমবঙ্গের মাটি ছেড়েছেন। 2227টি কোম্পানি তারা পশ্চিমবঙ্গের মাটি ছেড়েছেন, পশ্চিমবঙ্গে তারা আর ব্যবসা করতে চান না। এবং এর মধ্যে 39টি লিস্টেড কোম্পানি, 39টি লিস্টেড কোম্পানি এই সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গ ছেড়ে গেছে। এই যখন শিল্প পরিস্থিতি, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আপনি তো কালকে তাপবিদ্যুৎ কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘটা করে শিলান্যাস করে এলেন। আমাদের শিলান্যাস পিসি হয়েই আপনি থাকবেন এবং তার মধ্যে আপনাকে বিদায় নিতে হবে। 2 লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছিলেন বছরে। দেউচা পাচামি, আজকের খবর, এই মুহূর্তের খবর, 6টি এক্সকাভেটর, যাকে জেসিবি বলা হয় কোম্পানির নাম ধরে, জেসিবি মেশিন 6টি মোরাম তোলার কাজ করছে। উনি বলেছিলেন কয়লা উত্তোলন শুরু হয়ে গেল, উদ্বোধনও করে এসেছিলেন গিয়ে। 6টি মেশিন মোরাম তোলার কাজ করছে। যা খবর পাওয়া যাচ্ছে যে শুধু মোরাম থেকে পাথর অব্দি নামতে আরো অন্তত পক্ষে 6 মাস থেকে 1 বছর লাগবে। আর যা পাথর মজুদ আছে কয়লার উপরে, সেই পাথর থেকে কয়লা অব্দি পৌঁছতে 35 থেকে 40 বছর লাগবে। আপনাদের জানিয়ে রাখি, দেউচা পাচামিতে গিয়ে মুখ্য সচিব ঘোষণা করে এসেছিলেন যে মার্চ মাসের মধ্যেই আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য যে এমডিও অর্থাৎ মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর, তার নিয়োগ হয়ে যাবে। এই নিয়ে 4র্থ বা 5ম এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়ার পরেও দেউচা পাচামিতে খনির খনন করতে সারা পৃথিবীর কেউ আসতে রাজি হচ্ছে না। 4র্থ বা 5ম বারেও এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফেল করেছে এবং সরকার আবার নতুন করে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ডেকে কয়লা তোলার, আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য কয়লা তোলার জন্য আগ্রহী সংস্থাকে ডাকছে। যার অর্থ হচ্ছে একদিকে মোরাম তোলার কাজ, যে মোরাম তুলে মুখ্যমন্ত্রী দেখাতে চাইছেন যে দেউচা পাচামিতে শিল্প হচ্ছে। দেউচা পাচামিতে শিল্পও হয়নি, যে কারণে বিজিবিএস এর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বলে যেটি একটি ঢপের কীর্তন প্রতিবার হয় প্রতি 2 বছর অন্তর, এবার সেখানে 3,76,000 কোটি টাকার নাকি শিল্প প্রস্তাব এসেছিল। এবারে তো এতই অস্বচ্ছ, সেক্টর ওয়াইজ ভাগও দেওয়া হয়নি, শুধু 1 লাইনের প্রেস নোট কোন সেক্টরে কত। বিজিবিএস যখন শুরু হয়েছিল তখন এই মিথ্যে কথাটাও অন্তত পক্ষে লেখা হতো যে অমুক সেক্টরে এত ইনভেস্টমেন্ট, এবার শুধু 1 লাইনের প্রেস নোট। আমরা জানতে চাই যে এই অস্বচ্ছতা কতদিন চলবে। আপনার কাছে শিল্প মানে কাশফুলের বালিশ তৈরি, আপনার কাছে শিল্প মানে চপ ভাজা, আপনার কাছে শিল্প মানে কিছু পরম প্রিয় ভেন্ডারকে আলোকমালায় আপনাকে সাজানোর জন্য কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত 10-12 কোটি টাকার অস্বচ্ছতার সঙ্গে টেবিল টেন্ডারের মাধ্যমে আপনার ছবি লাগানো। এবং একটি বিপরীত পরিস্থিতিতে আপনি এইসব কাজ করছেন যখন এ রাজ্যের 23 লক্ষ শিক্ষিত যে বেকার যুবক যুবতী, তাদের প্রত্যাশা আপনি চূর্ণ করেছেন। শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনি নিজেই সেই সময়ে আপনার এক মন্ত্রী ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পর তিনি বলেছিলেন যে বন দপ্তরে বন রক্ষী নিয়োগে অস্বচ্ছতা ছিল, চাকরি বিক্রি হয়েছে। এটা আপনিই প্রকাশ্যে বলেছেন। একইভাবে খাদ্য দপ্তরের দুর্নীতি হয়েছে, বাকি যেখানেই আপনার নিয়োগ হয়েছে সেখানে আপনি দুর্নীতি করেছেন। এবং
আপনার অপচেষ্টার ফলে পশ্চিমবঙ্গের ওবিসি পরীক্ষার্থীরা চরম বিপদে পড়েছে। এখন কোন সরকারি চাকরির পরীক্ষায় এই ওবিসি সমস্যার সমাধান হচ্ছে না। যে শিক্ষক শিক্ষিকারা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে অবস্থান করছেন, তাদের জন্য আমাদের সহমর্মিতা। এবং সরকার এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কাদের বেতন দেবেন, কাদের বেতন দেবে না। প্রথম 1 বছর ভ্যালিড পিরিয়ডের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2016 সালে, নতুন করে এখনকার বর্তমান যারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা কর্তা ব্যক্তি, মন্ত্রী, আমলা রয়েছেন, তারা আর কেউ জেলে যেতে চান না বলে তারা আপাতত ওই ভ্যালিড পিরিয়ডের মধ্যেই যাদের নিয়োগ হয়েছিল সেই নিয়োগদের যোগ্য বলে বলছেন, অন্যদের যোগ্য বলছেন না। কিন্তু এই যে প্রথম 3টি কাউন্সিলরের মধ্যে যাদের যোগ্য বলে বলা হয়েছিল, এর মধ্যে এমন অনেক প্রার্থী আছে যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়েছিলেন, তাদের ওএমআর পরে ভর্তি করা হয়েছিল, তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে তারা জানতো তারা যোগ্য হয়ে গেছে। আবার ঠিক একইভাবে চতুর্থ, পঞ্চম ইত্যাদি যখন কাউন্সিলিং গুলো শুরু হলো, তখনও নম্বরের বেসিসে কিছু প্রার্থী তারা চাকরি পেয়েছিলেন যাদেরকে যোগ্য বলেই ধরতে হবে। আজকে তাদের দুর্ভাগ্য যে তারা বাদ পড়েছেন। তো এইরকম একটি জটিলতার জন্য আমরা বলতে চাই যে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আমাদের তরফ থেকে আজকে এ কটাই শুধু বলার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে। মুখ্যমন্ত্রী বলছেন যে শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে, 212টি প্রকল্পে শিলান্যাস করবেন, 110টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং 8 লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। দেখুন, আমরা সিপিএম আমলে মৌদাদাকে জানতাম, সোমনাথ চট্টোপাধ্যায়কে এই মুখ্যমন্ত্রী তখন মৌদাদা বলতেন। এখন বুঝতে পারছি নির্বাচন এগিয়ে আসছে, তাই তিনি এখন শিলান্যাস দিদি সাজতে চাইছেন, বা পিসিও বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু তার হাতে, এই শিলান্যাস দিদির হাতে হওয়া শিলান্যাসে একটা কারখানারও কি চিমনির ধোঁয়া উঠেছে? এক্সাইডের কারখানা উদ্বোধন করে এসেছিলেন, বাম আমলের তৈরি করা কারখানা, ওনার ইউনিয়নের লোকেরা গিয়ে সেই কারখানায় হাঙ্গামা চালিয়েছে। সিনার্জি বলে একটি প্রোগ্রাম করছিলেন এমএসএমই, কই সেই কারা কোথায় গেল? যে রাজ্যের উৎসাহ ভাতা নেই, যে রাজ্যের শিল্পনীতি নেই, যে রাজ্যের ল্যান্ড পলিসি নেই, যে রাজ্য শিল্প সংস্থার জন্য জমি নেয় না, সে রাজ্যে শিল্প আসবে না। এবং 15 বছরে তা প্রমাণ করেছেন। যদি এসে থাকে, বছর ভিত্তিক প্রকৃত শিল্প কোথায় কোথায় ইনভেস্টেড হয়েছে, শিল্পে লগ্নি ইনভেস্টেড হয়েছে, তার তালিকা প্রকাশ করুন, প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর্মসংস্থানের সূচি দিন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে গরমের মধ্যে আপনারা কেন বসে আছেন, স্কুলে যান, বেতন পাবেন। এই প্রসঙ্গে কি বলবেন? মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন 1 মিনিটে যদি উনি থাকতেন কলকাতায়, 1 মিনিটে সমস্যার সমাধান হয়ে যাবে। আইনি পথে আমরা যাবো, চিন্তা করার দরকার নেই, বাড়ি যান, গরমের মধ্যে থাকতে হবে না। এই আইনি পথে গিয়েই তো সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও তিনি যোগ্য আর অযোগ্যদের সেগ্রিগেট করে দেননি। পিঠ বাঁচাতে তার নিজের এবং তার তোলামুলি ভাইদের অযোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিলে আজকে বহু তোলামুলি ভাইয়ের পিঠ, বাড়ি আর আস্ত থাকতো না। সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। তাই ভাবের ঘরে চুরি করছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুলিশ দিয়ে পেটে লাথি মারছেন। পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারা, এবং গত 10 বছরে ঠিকমতো নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন টেট পরীক্ষা না হওয়ার ফলে যাদের ভবিষ্যৎ অন্ধকারে গেল, তারা মুখিয়ে আছে যে হীরক রানীকে অতীত করে দেবে বলে। চাকরিহারাদের বলছেন যে যোগ্য অযোগ্য আপনাদের দেখার দরকার নেই, ওটা কোন দেখবে? রাজ্য সরকার দেখবে। যার চাকরি হারায় তাকেই সবটা দেখতে হয়। চাকরি হারারা রাতভর এখানে পড়ে আছে, তার কারণ এই ব্যবস্থার উপর তাদের কোনো ভরসা নেই, মুখ্যমন্ত্রীর উপর তাদের কোনো ভরসা নেই। তাই মুখ্যমন্ত্রী স্তোক বাক্যে চাকরি হারারা বা যোগ্য চাকরি প্রাপক যাদের অনিশ্চয়তা তৈরি হয়েছে, তারা কেউ এসএসসির বাড়ি ছেড়ে যাবে না। সমাধান মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। আমরা তো বারবার বলছি যে দায়ী মমতার, দায়িত্বও মমতার। সমাধান দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে বেতন সময়ে হবে। মুখ্যমন্ত্রী ভণ্ডামি করছেন,
মুখ্যমন্ত্রীর হাতে যদি সমাধান থাকেন, তাতে উনি লন্ডনে বসে থাকুন, উনি স্পেনে গিয়ে শিল্প উৎপাদন করতে পারছেন না, কলকাতার বাইরে না থাকার ফলে এরকম একটা সমস্যার সমাধান করতে পারছেন না, যেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় দিন কাটাচ্ছেন। এই ভণ্ডামি হচ্ছে এটা। এই ভণ্ডামির মানে হয় না। ঘোষণা করুন যেখানে আছেন সেখান থেকে, যে কি সলিউশন আছে আপনার কাছে। কয়েকটা লোক বাংলায় বসে রয়েছে চাকরি খাওয়ার জন্য, জনগণের কোনো কাজ করে না, কেবল কোর্টে গিয়ে জনসাধারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের কারণে বিধানসভায় তার ঘর থেকে এমএলএদের চাকরির কোটা তিনি ভাগ করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় বসে থাকতেন আর এমএলএরা এসে চিরকুটে সেই চাকরির লিস্ট জমা দিয়ে যেতেন। আজ যা যা হয়েছে তার পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। বেচারা ব্রাত্যবাবুকে আজকে গালি খেতে হচ্ছে। তিনি কি করবেন? তাকে তো সেই সময় ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সেই ব্রাত্যবাবুর মুখ থেকে আমরা শুনেছি চাকরিটা তৃণমূলীরাই পাবে। তার ফলে এই যে শিক্ষক শিক্ষিকা, তারা বুঝতে পেরেছেন যে চাকরিটা কিভাবে দেওয়া হয়েছে। তার ফল এই সরকারকে ভুগতে হবে। ওম প্রকাশ চৌতালার ভবিষ্যৎ দেখে নিজের ভবিষ্যৎ আপনি ঠিক করুন। চাকরিহারাদের দাবি মেনে এই মুহূর্তে কোনো যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হচ্ছে না। চাকরিহারাদের দাবি মেনে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হচ্ছে না যদি সরকারি ভাষ্য হয়, তা সম্পূর্ণ মিথ্যে। পিসিমণির তোলামূল ভাই ভাইপোদের পিঠ বাঁচাতে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না। অযোগ্যদের তালিকা যেদিন প্রকাশ হবে, সেই অযোগ্যরা কোথাও যাবে না। এই 12% সুদ সহ টাকা ওই তোলামূলি ভাইদের থেকে আদায় করতে তাদের বাড়ি পৌঁছাবে। সেই পরিস্থিতির কথা বিচার করে এই জটিলতা সরকার তৈরি করে রাখছে।